সরকার প্রতিষ্ঠার আগেই আমাদের যে ভিশন ডকুমেন্ট ছিল সেখানে আমাদের বিষয়টি উল্লেখ ছিল যে আমরা সপ্তম বেতন কমিশনের সুবিধা কর্মচারীদের দেব এবং প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল তাতে একটি কমিটি তৈরি করা হয় কিভাবে সেগুলি বাস্তবায়ন করেছেন এই প্রক্রিয়াগুলি আপনারা সবাই জানেন এবং এই যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা আগে 0.25 কম ছিল এবং সপ্তম বেতন কমিশনের যে রূপরেখা ছিল তা প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই এই রাজ্যের কর্মচারীরা যেভাবে একবার ন্যূনতম 4,000 টাকা কম পেতেন তারা আমাদের সরকার আসার পরেই ব্যবধানটা দূর করে দেওয়া হয় এবং তাদের সরাসরি কর্মচারীরা উপকৃত হয়েছেন ভীষণ ডকুমেন্ট আপনাদের কাছে আছে কোথাও এরকম ভাবে বলা হয়নি যে সপ্তম বেতন কমিশন যা ছিল তাই প্রয়োগ করা হবে যে নীতি ছিল সেখানে তা অবশ্যই প্রয়োগ করা হয়েছে আর এটা সম্ভব ছিল না পুরোপুরি একটা অবিকল ভাবে সেটা প্রয়োগ করা আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যা আমাদের যে প্রস্তাব ছিল আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেটা অক্ষরে অক্ষরে পূর্ণ করা হয়েছে অনেকে বলছেন মহার্ঘ ভাতার কথা যেভাবে ফার্ম জামানায় এই দীর্ঘ সময় ধরে যেইভাবে ফারাকটা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একদিনে তা মিটিয়ে দেওয়া সম্ভব না তাও বহু রাজ্যের তুলনায় আমাদের তো এখন 36% চলছে আমরা যে রাজ্যে প্রায়শই আমাদের অনেকেই যাতায়াত করেন নানা কারণে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে পশ্চিম বাংলায় জিজ্ঞাসা করে দেখবেন সেখানে অবস্থাটা কি 25% সেখানে আমরা ব্যবধান ঘুচিয়ে আনতে চাই এটা আমাদের উদ্দেশ্য কিভাবে ব্যবধান ঘুচিয়ে আনা যায় এটা ঠিক যে এই বেতন ভাতার বিষয়ে যেটা যে ব্যয়ভার থাকে সেটা কেন্দ্রীয় সরকার বহন করে কিন্তু এটা বোঝার বিষয় আছে যে এই অর্থটা আগাম খরচ করতে হয় যারা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন যারা এই সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ তাদের সঙ্গে আপনারা পরামর্শ করে দেখবেন অর্থটা আগে খরচ করতে হয় এই খরচের বহর পরবর্তী সময় মিটিয়ে দেওয়া হয় রাজ্যের বর্তমান আর্থিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত আমি শুরুতেই বলেছি 16,000 কোটি টাকার ঋণ চাপিয়ে দিয়ে বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছে বলে আপনারা সবাই জানেন তো এই যে অবস্থা এই যে অবস্থা তৈরি হয়েছে আমরা এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টাটা আমরা করছি আমাদের এই চেষ্টাটা চলছে
এবং আমরা বিশ্বাস করি রাজ্যের অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় অনেকটা দৃঢ় হয়েছে এবং কর্মচারীদের পাওনা যাবতীয় বিষয় মিটিয়ে দেওয়ার আমরা পক্ষপাতী। অষ্টম বেতন কমিশনের রিপোর্ট আসতে চলছে। আমাদের সরকারের তরফ থেকে যা যা পাঠানো সেই অর্থমন্ত্রী আপনাদের কাছে বলেছেন এবং আমরাও এই বিষয়ে আমরা আশাবাদী। আরেকটা বিষয় দেখছিলাম সম্প্রতি বামফ্রন্টের সিপিআইএম এর সম্পাদক উনি বলছিলেন এই চিট ফান্ড সংক্রান্ত বিষয়ে রোজবেলির কথা। উনি ভুলে গেছেন এমনটা তো মানা যায় না। উনি ভুলে গেছেন এমনটা মানা যায়, যদিও তিনি ওই সময় ব্যস্ত ছিলেন, ওই সময়কালে তিনি ব্যস্ত ছিলেন। উভয়ের মধ্যে তো একটা মানে টানাপোড়েন চলছিল, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তখন এই যে টানাপোড়েন নিয়ে বিভিন্ন খবরের কাগজে আপনারা খবরও প্রকাশ করেছেন কিভাবে, এবং এর প্রতিফলন পরবর্তী পর্যায়ে দেখা গেছে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়াটা ইত্যাদি বিষয় আপনারা সবাই জানেন, সে বিষয়ে যাচ্ছি না। তবে ভুলে যাবেন একেবারে বিষয়টা এরকম কিন্তু না। তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী রোজবেলি পার্কে গিয়েছিলেন এবং সবাইকে ইনভেস্ট করার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তাদের যে টার্নওভার 750 কোটি টাকা তাদের টার্নওভার, এগুলোতে এই ভিডিওগুলি তো আপনাদের কাছে আছে, ছবি তো আছে। তাদের পক্ষে যে সওয়াল করছিলেন, মুখ্যমন্ত্রী যদি এই কথাগুলি বলতে পারেন তো স্বাভাবিকভাবে মানুষ বিশ্বাস করবে। মানুষ বিশ্বাস করেছে, এবার দায় নিতে পারবেন না। কি উদ্দেশ্যে বলেছিলেন? সে সময় রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধানসভায় নিয়ে চর্চা হয়েছে, বিধানসভার বাইরেও কথা হয়েছে, একজন মহিলা সদস্য, আমি আর নাম নিচ্ছি না, নাকি ইদানিং কালার দেখা যায় না, পার্টিতে আছেন কিনা জানি না, তিনি তো প্রকাশ্যেই বলতেন তিনি এজেন্ট ছিলেন। তিনি তো এজেন্ট ছিলেন, তিনি নিজেই বলেছেন। এখন মানুষের টাকা ফেরত দেওয়া, মানুষের যে অর্থ তারা এইখানে লগ্নি করেছেন, জমা রেখেছেন, সাধারণ মানুষের অর্থ, এই বিষয় নিয়ে যখন কথা ওঠে তখন তারা কিভাবে করে পিছপা হবেন, দায় নেবেন কি করে? তিনি এই সমস্ত বিষয় ভুলে গেছেন এমনটা কিন্তু না। তিনি হয়তো চাইছেন নতুন করে আবার এই বিষয়ে একটু চর্চা হোক। কারণ পূর্বের স্মৃতি, ওনাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা তো তারা ভুলে যাননি হয়তো। নতুন করে আবার চর্চা হোক, এটা তিনি চান। যাই হোক, এটা নতুন করে আমাদের তরফ থেকে আর বোঝাতে হবে না। এই রাজ্যের মানুষ জানে, তাদের দেখে এই রাজ্যের সাধারণ মানুষ এই রোজভ্যালিতে টাকা জমা রেখেছিলেন। আমরা কোনোভাবেই এই ধরনের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে বা চিট ফান্ডের সঙ্গে সরকারের সরাসরি সম্পর্ক থাকবে এমনটা কিন্তু আমরা মেনে নিতে পারি না।
সাধারণ মানুষও চায় না সরকারের এই ধরনের সম্পর্ক থাকুক। এবং আপনাদের অবশ্যই মনে থাকবে, কারণ আপনারাই নিউজগুলি করেছেন, এই রোজবেলির উপরে যখন চাপ এসছে, যখন তারা তাদের কাজ গুটিয়ে নিচ্ছিল, এখন যে সমস্ত বিল্ডিং সরকার অধিগ্রহণ করেছে সেখানকার কাগজপত্র রাতারাতি কিভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, আপনাদের কাছে অনেকের কাছে এই ছবি হতে থাকতে পারে। এবং সেই সময়কালে বিভিন্ন খবরের কাগজে আপনারা খুলে দেখবেন লেখা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কথা, যেখানে টাকা পয়সা নিয়ে বিনিয়োগ করা হয়েছে, কারা কারা বিনিয়োগ করেছিলেন সেই খবরগুলি উঠেছে সেই সময়কালে। তখন আপনারা খণ্ডন করতে পারেননি বিষয়গুলি, ফলাও করে খবরগুলি প্রকাশ হয়েছিল, রাতারাতি কিভাবে সেগুলি সরানো হয়েছে। যাই হোক, রাজ্যের মানুষ সব বুঝেন কিভাবে কি হয়েছিল। এই ধরনের পরিস্থিতি রাজ্যে আর তৈরি হবে না। ভারতীয় জনতা পার্টি, আমাদের কার্যকর্তারা এই সমাজে এই ধরনের অবস্থান তৈরি করছে যাতে মানুষ অন্যান্য সমস্ত বিষয়ের পাশাপাশি যাতে তাদের এই সমস্ত বিষয়, অর্থনৈতিক বিষয়গুলি কোথায় তাদের সঞ্চিত অর্থ জমা রাখবে, এই যে শুভবুদ্ধি দেওয়ার বিষয়টা, এই বিষয়ে আমরা দায়িত্ব পালন করি, আমাদের কার্যকর্তারা দায়িত্ব পালন করেন। আশ্চর্য বিষয়, একজন মুখ্যমন্ত্রী চিট ফান্ডে জমা রাখার জন্য বলছেন, অবাক করার বিষয় না? যেখানে তিনি বলতে পারতেন যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি যেগুলিতে টাকা জমা রাখার কথা তিনি বলতে পারতেন, কারণ সেই সমস্ত ক্ষেত্র থেকে রাজ্য সরকার বিভিন্ন টাকা নিয়ে, ঋণ নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে। রাজ্য এগুলির কথা তিনি বলতে পারতেন। স্বল্প সঞ্চয় প্রকল্প, এগুলি না বলে এর পিছনে কি কোনো স্বার্থ ছিল না? তারা জানেন কারা কারা লাভবান ছিলেন, কারা বেনিফিশিয়ারি ছিলেন, সুবিধাভোগী কারা ছিলেন, তারা জানেন। বাঁকা পথে অর্থ রোজগারের যারা মাধ্যমগুলি তৈরি করেছিলেন তারা সবাই সবকিছু জানেন। আর এই জন্যই এখন এই সমস্ত পথগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রায়শই এটা নেই, ওটা নেই, খাদ্য নেই, বাসস্থান নেই, এই সমস্ত কথা বলছেন। কাজ নেই, খাদ্য নেই। কারোর আন্দোলন করতে হয় না, কর্মচারীদের মিছিলে যেতে হয় না। আবার সেই গুণগত পরিবর্তন, কর্মচারীদের কোন মিছিল করার প্রয়োজন হয় না দাবি দাবা নিয়ে। সঠিক সময়ে সবকিছু পূরণ করা হচ্ছে। সরকারের সাফল্য, মন্ত্রীদের বাড়িতে, কোন নেতার বাড়িতে ভিড় হয় না চাকরির জন্য, যুবক যুবতীদের লাইন ধরতে হয় না। একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন না। আর 8 বছর আগের ছবি কি ছিল আপনারা সবাই জানেন। এখন চাকরির জন্য লাইন ধরতে হয় না, মিছিলে হতে হয় না, কর্মচারীদের এই যে মহার্ঘ ভাতার জন্য মিছিল করতে হয় না।
চাঁদা দিতে হয় না, চাঁদার জুলুম নেই। অস্বীকার করতে পারবেন না এই বিষয়গুলো কেউ। যাই হোক, আজকে আমাদের এই কয়েকটা বিষয় ছিল আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য। আপনাদের যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আসামে আপনাদের সরকার, দিল্লিতে কেন্দ্রে আপনাদের সরকার, সুতরাং ডাবল ইঞ্জিনের সরকার বলতে পারে। আসামে যদি 58% দিয়ে দেওয়া হয় তাহলে কেন আপনি ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছেন, ত্রিপুরা কেন আসামে? না, আমরা বলছি তো আমাদের সরকার যেখানে যেখানে আছে অনেকেই আমাদের চাইতে বেশি আছে। আমি তো প্রথমেই বললাম যে সমস্যাটা কোন জায়গায়। প্রথম আমাদের রাজ্য থেকে দিতে হবে, রাজ্য সরকারকে 8 বছরে এই ধরনের গ্যাপটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা 8 বছরে শেষ করা সম্ভব না। সেই চেষ্টাটা আমরা চলছে, এর জন্য কোনো লক্ষ্যমাত্রা ধার্য করা নেই, কিন্তু আমাদের নীতিগত অবস্থান রয়েছে। আমাদের নীতিগত অবস্থান সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যেই হারে পান সেই হারে আমাদের দেওয়া, এবং সেই লক্ষ্যে আমাদের কাজটা চলছে। এবং আপনারা দেখছেন কিভাবে রাজ্য সরকার তার নিজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করছে। এবং আমরা বিশ্বাস করি যে 8ম বেতন কমিশনের তরফ থেকে আমরা সেই ধরনের কিছু আমরা সুফল পাবো, এবং তারপর অবশ্যই আমাদের এই রাজ্যের কর্মচারীদের আশা অনেকাংশেই পূর্ণ হবে। রোজমেরি নিয়ে আপনারা বারবার সিপিএম এর দিকে অভিযোগটা তুলেন, এবং আপনাদের ভিশন ডকুমেন্টেও ছিল যে রোজমেরি কাণ্ডে যারা দোষী তাদের শাস্তির আওতায় আনা হবে। তো 8 বছরে কিন্তু এখনো সিপিআইএম এর কারোকে সেভাবে পুলিশের তদন্তের আওতায় আসতে দেখা যায় না। এটা পুলিশের না, এটা আপনারা সবাই জানেন জাতীয় স্তরে এই কাজগুলি চলছে। জাতীয় স্তরে কাজগুলি চলছে, এবং সেই যে তদন্তের প্রক্রিয়া এই রাজ্যের বাইরে এমনটা না, রাজ্যের বিষয়গুলি আছে। সেই প্রক্রিয়া দ্বারা তদন্তকারী সংস্থাগুলি যেভাবে কাজ করছে তারা এই কাজে আমরা কোনোভাবেই না সরকার না পার্টি এই সমস্ত কাজে তাদের তদন্তকারী সংস্থা তাদের কাজ এবং আদালতের কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। কিন্তু এটা স্পষ্ট কারা এই বুস্ট আপ করার চেষ্টা করছেন, কারা তাদের শক্তিশালী করার চেষ্টা করেছেন, কারা বিরোধে। আর এরপরে আর কি থাকতে পারে, যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলেছেন, এর পক্ষে সওয়াল করেছেন, যে রাজ্যের মন্ত্রী সে সময় মন্ত্রী নিজেই বলছেন উনি এজেন্ট ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে তদন্তের এই স্থগিতে কি আপনারা বলবেন? দ্রুত আমরা তো চাই দ্রুত তদন্ত কার্য সম্পন্ন, জনগণের শুধু এই রোজগুলি নয় আরো অনেকগুলি আছে, এবং যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপযুক্ত ব্যবস্থা দিয়ে করা, এবং যারা এত দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। आउट ऑफ द जो 10 आपने विजन डॉक्यूमेंट में जो दिए थे आप लोगों ने 10 एक्शन प्लान, उनमें हाउ डू यू रेट योरसेल्फ? आपके पार्टी को आप कैसे रेट करते हैं? क्योंकि अगर देखें तो शायद आपके हाथ में है नहीं वो, आई कैन गिव यू पूरे ताकत से सरकार आने के बाद से पूरे ताकत से अपना लक्ष्य पूर्ण करने के लिए प्रतिबद्ध थे, और ये काम चल रहा है। कुछ ऐसे परिकल्पनाएं थे जो जल्दी से जल्दी ये काम किया जा सकता है, कुछ परिकल्पनाएं थे जो लॉन्ग टर्म है। और हमारे पार्टी ऐसे हैं कि जो बात हम करते हैं वो निभाते भी हैं। क्योंकि आप जानते हैं सारा देश के विषय में अगर विचार करें तो लंबे समय तक हम विपक्ष में ही बैठे हैं। अगर हम लोग नीतिगत
अवस्थान से हट जाते, नीतियों के साथ समझौता करते तो हम सरकार में आ सकते थे बहुत पहले, लेकिन हम लोगों ने किया नहीं। नीति के साथ कभी समझौता नहीं किया हम लोगों ने, इसलिए इतना साल चले गए हम विपक्ष में ही बैठे रहे और अभी तो हम लोग सत्ता में हैं। नीतियों के साथ समझौता करना, जो वादा किए वो वादा ना निभाने का कोई सवाल ही नहीं उठता। जो दूरगामी परिकल्पनाएं हैं वो भी हम निभाएंगे और इस लक्ष्य में हम कार्यरत हैं। आपको What will be your target this coming election? That will a challenge, I believe, because आप लोग वहाँ सरकार में नहीं थे, एक दूसरा पार्टी सरकार में थे। आने वाले एडीसी इलेक्शन 1-1.5 महीने में होने का चांसेस ज्यादा है। अब देखिए क्या होता है, आप लोग ही देखिएगा और आप लोग जा भी रहे हैं बहुत स्थानों पे। लोग सोच रहे हैं क्या है, पहले वामपंथियों का सरकार था, उनके प्रशासन था, और अभी कौन है वो भी सब जानते हैं क्या क्या हो रहा है जानते। अभी लोगों को ये लगने लगा है कि भारतीय जनता पार्टी का प्रशासन वहां भी होना चाहिए, क्योंकि भारतीय जनता पार्टी के कार्यकर्ता सिर्फ आपके लिए नहीं काम करता, अपने लिए काम नहीं करता, वो पूरे समाज के लिए काम करता है, सिर्फ अपने लिए नहीं सोचता। उनको लगने लगा है विकट परिस्थितियां हैं, अपने सामने भी बहुत हर्डल्स है, फिर भी लोग चाहते हैं कि भारतीय जनता पार्टी के कार्यकर्ता वहां आए, काम करें, संगठनिक शक्ति बढ़ाए। और आप लोग देख भी रहे हैं किस तरह से लोग हमारे साथ जुड़ते जा रहे हैं, सफलता आ रहे हैं और इलेक्शन में उसका परिणाम आपके सामने आएगा। और हमारे एडीसी में सुशासित जिला परिषद, उसमें भारतीय जनता पार्टी का प्रशासन ही रहेगा। अभी तो वो अलायंस पार्टनर है असेंबली में, पर बीइंग ए अलायंस पार्टनर उनके अगेंस्ट में भी काम करना या बात करना, डू यू थिंक दैट इज ऑल्सो एन हार्डल फॉर यू? नहीं, हम ये अलग पार्टी है, उनका मतादर्श कुछ है कि नहीं पता नहीं मुझे, शायद आपको भी पता नहीं होगा। हमारे सामने कुछ मतादर्श है, वो किसी कारणवश हमारे साथ आए हैं, हम लोगों ने भी उनको एक्सेप्ट किया, क्योंकि त्रिपुरा का एक माने डेवलपमेंट की तरह हम चल रहे हैं, जो जो जुड़ते जाएंगे अच्छा ही है। और भारतीय जनता पार्टी के साथ कुछ कोई भी जुड़ सकता है, ये गंगा है, बहती है गंगा, डुबकी कोई भी लगा सकते हैं, पिन्ने सब ले सकते हैं। धन्यवाद सबाइके। नमस्कार। সামনে থাকে কাপড় হাত লাগালে কি হয়? হ্যাঁ, সব চিন্তা করে